সারা পৃথিবীর সামনে করোনা দুর্যোগ, করোনা মহামারী। মানব সভ্যতাকে বাঁচানোর জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশ, রাষ্ট্র, সমাজ কাঠামো সবাই মিলে চেষ্টা করছে এই সভ্যতার সামনের দিনগুলোকে সুন্দর করার জন্য। কিন্তু এই সংকটের মধ্যে দেখতে পাচ্ছি আমরা মানবিকতা যেমন আছে, তার সঙ্গে সঙ্গে অমানবিকতার উদাহরণও কিন্তু আমাদের সামনে অনেকই আছে। এবং এই করোনাকালীন সংকটের মধ্যেও সামাজিক অপরাধ, বিশেষ করে খুন, ধর্ষণ, পারিবারিক সহিংসতা এবং এই সমস্ত অপরাধগুলো অনেকাংশেই বেড়েছে, যদিও আসলে মোটা দাগে অপরাধের যে মাত্রা সেটি অনেক ক্ষেত্রে হয়তো বা কমেছে। তার পাশাপাশি আসলে এই সমস্ত ত্রাণ কার্যক্রম নিয়ে ৯/৬ গরিবের টাকা মেরে খাওয়ার বাস্তবতা, এই বিষয়গুলো কিন্তু আসলে গত কয়েকদিন ধরে প্রাসঙ্গিকভাবে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গাতে আলোচিত হয়েছে। আমরা আজকে কথা বলতে চাই করোনাকালীন এই মহাসংকটের মধ্যেও আমাদের অপরাধী মন বা অপরাধপ্রবণ মানসিকতা সম্পন্ন যে মানুষগুলো আছে তারা কেন অপরাধ করছে এবং এগুলো থামানোর জন্য আসলে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, সেই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। সামাজিক দূরত্বের কথা মাথায় রেখেই প্রত্যেকের জায়গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। প্রথমে আমাদের অতিথিদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাতে চাই। আমাদের সঙ্গে আছেন ডক্টর নেহাল করিম, সমাজ বিজ্ঞানী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহিত কামাল, কথা সাহিত্যিক ও মনশিক্ষাবিদ, সাবেক পরিচালক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমাদের সঙ্গে আছেন ডক্টর জিয়া রহমান, চেয়ারম্যান, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকেও স্বাগত। আমাদের সঙ্গে আছেন ডক্টর জিনাত হুদা, অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং যারা টিভি সেটের সামনে আছেন তারা তো আমাদের সঙ্গে আছেনই, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে আছেন তারা চাইলে নিউজ 24-এর ভেরিফাইড ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে কথা বলতে পারেন। আপনাদের মতামত, প্রশ্ন, তর্ক, যুক্তি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। আমরা কথা বলতে চাই করোনাকালেও হয় অপরাধ, কেন হয়, কিভাবে থামানো যায়, এই প্রসঙ্গ নিয়ে। ডক্টর জিয়া রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা দেখেছি করোনা শুরু হওয়ার পরে সারা পৃথিবীতে অপরাধের যে মূল মাত্রা সেটি কিছুটা কমেছে, কিন্তু সামাজিক অপরাধের যে মাত্রাটি আছে সেটি অনেক ক্ষেত্রে বেড়েছে। আমরা দেখেছি বাংলাদেশে 4 মার্ডার হয়েছে, বাংলাদেশে প্রতিদিনই টুকটাক ধর্ষণের খবর আমাদের সামনে আসছে। এবং তার পাশাপাশি ত্রাণ নিয়ে ৯/৬ এটি গণমাধ্যমে অনেক দিন ধরেই আলোচনায় সবচেয়ে কেন্দ্রবিন্দুতে আছে। আপনি একটু ব্যাখ্যা করে বলবেন কিনা আসলে এই সংকটের মধ্যে অপরাধপ্রবণ মানসিকতা সম্পন্ন মানুষরা কেন অপরাধ করছে এবং এটি থামানোর জন্য আসলে এই সংকটের মধ্যে কোনো কৌশল আছে কিনা আমাদের? ডক্টর জিয়া রহমান। ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন কিন্তু একসাথে অবতারণা করেছেন। তো প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি যে আসলে আমি একদম শুরুতেই করোনা কোভিড-19 হওয়ার শুরুতেই কিন্তু আমি একাধিক সাক্ষাৎকারে বলেছিলাম যে আসলে এটা যে কোনো দুর্যোগে ইনিশিয়ালি অপরাধের একটা ইনভার্স রিলেশনশিপ, যে যখনই কোনো ধরনের দুর্যোগ আসে সেটাকে অপরাধটা কিন্তু ইনিশিয়ালি কমে যায়। কিন্তু আমি বারবার বলছিলাম যে এটা যদি দীর্ঘায়িত হতে থাকে, কিন্তু অনেক লম্বা সময় ধরে থাকে, তখন আবার এটার সাথে মানুষ অ্যাডাপ্ট করে যাবে এবং সেখানে বিভিন্ন কারণে মানুষ তখন অপরাধ প্রবণ হবে। একটা বড় কারণ হচ্ছে যারা অতি দরিদ্র, যাদের অর্থনৈতিকভাবে অসচ্ছল, যারা পেটের ক্ষুধা নিবারণ করতে পারছে না, যাদের মানে চাকরি চলে গেছে, আনএমপ্লয়মেন্ট অবস্থা শিকার হচ্ছেন, তারা আলটিমেটলি, যেটা আমরা জানি একদম ক্লাসিক রিলেশনশিপ দারিদ্রের সাথে অপরাধের, তো তারা খুব সুডো ক্রাইম, যেগুলো ছোটখাটো চুরি, ছিনতাই, এগুলো হয়তো যুক্ত হতে পারে। আরেক ধরনের ক্রাইম হচ্ছে যারা অর্গানাইজড ক্রাইম করে, যারা গোষ্ঠীবদ্ধ ক্রাইম করে থাকে, তারা কিন্তু এগুলোর একটা এই ধরনের যখনই আপনার দুর্যোগ বা এই জাতীয় আসে, তারাও কিন্তু খুব ইনোভেটিভ টেকনিক আবিষ্কার করে এবং সেক্ষেত্রে তারা এই সুযোগটার সাথে সাথে মানুষ যেহেতু নানা কারণে ডিভাস্টেটিং একটা সিচুয়েশনে পড়ে গেছে, মানুষ যেহেতু এক ধরনের মানে ভয়, ভীতি, শঙ্কা, তার একেবারে আমি বলবো যে ম্যাটেরিয়ালিস্ট ভিউ থেকে মানুষ কিছুটা সরে এসছে, এই সুযোগটা অনেক গোষ্ঠীবদ্ধ যারা সন্ত্রাসী বা যারা অপরাধী তারা এটা গ্রহণ করে থাকে। এবং এটা আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন নিউ অর্লিন্সে ক্যাটরিনা যখন হয়েছিল হারিকেন 2005 সালে, কিংবা আমরা নিউ ইয়র্কে দেখেছি 70-এর দশকে তখন যে ব্ল্যাক আউট হয়েছিল, তখন কিন্তু আমরা দেখেছি এই সমস্ত জায়গায় মানে খুবই দুর্যোগের মধ্যেও কিন্তু সংঘবদ্ধ যারা চক্র, তারা কিন্তু বড় বড় অপরাধ করেছে। এর বাইরেও কিন্তু আপনি আরেকটা অপরাধ যেটা আমরা আলোচনা করছি না, যেটা কিন্তু খুবই রিস্কের মধ্যে আমরা আছি, সেটি হচ্ছে যে এই যে আমরা সবাই অনলাইন কেন্দ্রিক ভার্চুয়াল লাইফের মধ্যে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলেছি। সাইবার ক্রাইম নামে যে ক্রাইমটি আছে সেটি কিন্তু আপনি দেখবেন যে আপনি আর কয়দিন পরে হয়তো আপনি দেখবেন আপনার স্টোরি চেঞ্জ করে আপনার সাইবার ক্রাইমের করতে হচ্ছে, কারণ ওই গোষ্ঠীটা এত বেশি ব্যস্ত রয়েছে যে তারা কিন্তু ইনোভেশনের মধ্যে থাকে। এবং এটাকে আমরা নানা রকম তত্ত্ব আছে, সেই তত্ত্বের মাধ্যমে যে অপরচুনিটিটা যখন
তৈরি হয় তখন তারা এই ধরনের করে। আর যেটা আপনি লাস্ট যেটা বলেছেন, আমি খুব সংক্ষেপে তাড়াতাড়ি বললাম, লাস্ট যেটা বলেছেন সেটি হচ্ছে যে আমাদের যে তৃতীয় বিশ্বের দেশের যেটা একটা কাইন্ড অফ ডিজিজ আই মাস্ট সে, যে এটা করাপশন বা নেপোটিজম এবং আনহোলি অ্যালায়েন্স, এটা সম্পূর্ণ পলিটিক্যাল। এবং এখানে যেহেতু আমাদের এখানে সুশাসন বা আমি বলবো যে যেহেতু এখানে মানে মানে এখানে এই ট্রান্সপারেন্সি কিংবা আইনের, স্যার আপনি কি বলছেন যে আসলে রাজনৈতিক দুর্বৃত্তায়নের যে আসলে আমাদের একটা সংস্কৃতি আছে সেটি কি আসলে আমরা দেখতে পাচ্ছি এই সংকটের মধ্যে অনেক বেশি করে? ডক্টর জিয়া রহমান, আপনি খেয়াল করে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু কঠোর অবস্থান নিয়েছেন, এবং কঠোর অবস্থান নিয়েছেন বলে তিনি কিন্তু রাজনৈতিক যেখানে লোকাল গভর্নমেন্ট আমরা জানি যে তার নিজের নেতা কর্মীদেরকে বাদ দিয়ে তিনি কিন্তু প্রশাসনকে সেখানে ইনভলভ করেছেন। আমরা জানি যেটা নিয়ে এত সমালোচনা হয়েছে, কিন্তু শি ডাজন্ট হ্যাভ এনি মানে ওয়ে আউট ইন এ ব্রড সেন্স, যে কারণে কিন্তু উনি কিন্তু আলটিমেটলি আমরা দেখেছি যে প্রশাসন হাত দিয়েছে। কিন্তু এটা হয়তো লং টার্মে আমাদের কোনো সলিউশন না, বাট আমি বলবো যে এটা দুর্ভাগ্যক্রমে এটা যে একটা দীর্ঘদিনের পলিটিক্যাল ইনস্টিটিউশন ডেভেলপ না করা এবং পলিটিক্যাল কালচার ডেভেলপ না করা, সেটা আমরা বারবার বলছি যে তৃতীয় বিশ্বের অনুন্নত দেশের, যেটা বহু আগে 1950s গুনার মিডল তার এশিয়ান ড্রামায় বলে গিয়েছিলেন, দিস স্টেটস আর সফট স্টেট অ্যাবসলিউটলি, যেটাকে বলে মিসম্যানেজমেন্ট অফ ইনস্টিটিউশনস। এবং সেটা কিন্তু আমরা এখনো এই 2020-এ এসেও কিন্তু আমরা একইভাবে প্রাসঙ্গিক আমাদের সামনে। স্যার আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে অবশ্যই আবার আসবো। ডক্টর নেহাল করিম, আপনার কাছে একটু আসতে চাই। আসলে আমরা যদি অপরাধের প্রবণতাকে দুটি ভাগে ভাগ করি, একটি হচ্ছে যারা নিম্নবিত্ত মানুষ, যারা খেতে পাচ্ছেন না, তারা হয়তো বা ছোট ছোট অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছেন, সেটি আসলে মাত্রায় খুব একটা বড় নয়। কিন্তু যারা আসলে অবস্থা সম্পন্ন মানুষ, ক্ষমতার একেবারে কোনো কোনো জায়গায় কেন্দ্রে আছেন, কোনো কোনো জায়গায় কেন্দ্রের সঙ্গে কানেক্টেড আছেন, তারাও কিন্তু অনেক বড় বড় অপরাধ করছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি ত্রাণ নিয়ে এক ধরনের নয়ছয় হচ্ছে, দেখতে পাচ্ছি আসলে প্রধানমন্ত্রীর দেওয়া টাকা সেটিও আসলে মানুষের কাছে ঠিকমতো পৌঁছাবে কিনা সেটি নিয়েও শঙ্কা তৈরি হচ্ছে। এটিও তো এক ধরনের বড় অপরাধ। এই অপরাধগুলো আসলে সমাজবিজ্ঞানের ভাষা আপনারা কিভাবে ব্যাখ্যা করছেন, এবং এটি আসলে থামাতে হবে, কিভাবে থামানো যেতে পারে বলে আপনারা মনে করেন? ডক্টর নেহাল করিম। এখন আপনার প্রশ্নের যদি উত্তর দেই তাহলে ব্যাপারটা এরকম, অপরাধ বা এই চুরি ডাকাতি এগুলি যা আছে মানে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেউ স্বভাবে করে, আর একটা অভাবে। বর্তমানে যা কিছু হচ্ছে এটা কিন্তু স্বভাবের চুরি, এই ত্রাণ চুরি করা, এটা করা ওইটা করা। কিন্তু এই সামনে যে দিনগুলো আসছে এই করোনা ভাইরাসের কারণে, তখন অভাবে পড়ে আইন শৃঙ্খলা মানে ভেঙে যাবে, সামাজিক অপরাধ বাড়বে, অ্যাজ এ হোল সমাজ কাঠামো ভেঙে যাবে, নানান রকমের বিশৃঙ্খলা দেখা দেবে। কাজেই এখানে অপরাধগুলো সব এক মাত্রায় মাপা ঠিক হবে না। এই ত্রাণ চুরি করা এগুলি হচ্ছে সব স্বভাবে চুরি করছে, যারা করছে তাদেরকে দেওয়া হচ্ছে, তারা নিজেদের স্বার্থে ওগুলোকে লুকিয়ে ফেলছে বা বিক্রি করে ফেলছে বা আত্মসাৎ করছে। কিন্তু এগুলো তো গতানুগতিক সবসময় হয়ে আসছে, কম বেশি পৃথিবীর সব দেশেই হয়, অনুন্নত দেশে একটু বেশি হয়। তবে আমাদের দেশে এই করোনা ভাইরাসের কারণে এই যে 2 মাস, আজকে 70 দিন, এই যে সবকিছু বন্ধ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা মানে দিন আনে দিন খায়, ডেইলি লেবাররা, এবং সেই সাথে এই ছোট ছোট ব্যবসায়ীরা। এরা কোথায় যাবে? সবাই কাজ পাবে না, এবং ছোট ব্যবসায়ীদের ওখানে যারা নাকি চাকরি করতো তাদের চাকরিও থাকবে না। একটা বিরাট একটা ভ্যাকুম সৃষ্টি হবে, এবং এইখানে আমি মনে করি না সরকারের একার পক্ষে সম্ভব হবে দাঁড়ে দাঁড়ে যে ত্রাণ দেওয়া। এই ত্রাণ সবখানে পৌঁছবে না, একটা হুলস্থুল ব্যাপার হয়ে যাবে। যে সরকার যদি চায় অন্তত কিছুটা রোধ করতে পারবে, একেবারে নির্মূল করা যাবে না, মানে গভর্নমেন্ট ক্যান রিডিউস ইট। যদি ইফ গভর্নমেন্ট ডিস্ট্রিবিউটস এই যত ত্রাণ আছে থ্রু মানে সেনাবাহিনীর মাধ্যমে যদি করে, তাহলে আপনি যেটা বললেন যে অভাবের চুরি বা অভাবের অপরাধ প্রবণতা, এটি তো আমাদের শুরু হওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে আমরা হয়তো বা আছি। এবং আপনি দেখতে পাচ্ছেন কিনা আসলে যে ধর্ষণ, খুন, হত্যা এগুলো হচ্ছে, এটি কি আসলে এর বাইরে, নাকি আসলে অভাবের কারণে অন্য ধরনের অপরাধ প্রবণতা তৈরি হতে পারে বলে আপনি মনে করেন? সব দেশেই সব ধরনের অপরাধ হয়, এটা বাংলাদেশ ব্যতিক্রম না। এখানে কম বেশি মাত্রাগত পার্থক্য থাকতে পারে। এখন এখানে সারা বছরই হয়। এখন এখানে কথা হচ্ছে যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা আছে, বাংলাদেশের সব ধরনের আইন আছে, কিন্তু
তার মানে বাস্তব প্রয়োগ নেই। সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে সীমাবদ্ধতা সহ এবং রাজনৈতিক প্রভাব আছে বলেই এগুলি প্রতিনিয়ত হচ্ছে। আজকে গণমাধ্যম শক্তিশালী বলে আমরা কিছু জানতে পাচ্ছি, এর বাইরেও হচ্ছে, সেগুলো হচ্ছে কিন্তু গবেষণার ব্যাপার। জি, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমরা আবারও আসছি স্যার। আমরা একটু ডক্টর জিনাত হুদা আপনার কাছে একটু আসতে চাই। আসলে এই সমস্ত অপরাধের বাইরেও পারিবারিক সহিংসতার একটি ব্যাপার আছে। আমরা দেখেছি গণমাধ্যমে প্রতিদিনই প্রায় রিপোর্ট আসছে আসলে লকডাউনে থাকার কারণে, একসঙ্গে থাকার কারণে, আবার অনেক ক্ষেত্রে কিন্তু সাধারণ বিচার প্রার্থীরা এই সময় থানা পুলিশের কাছেও যেতে পারছেন না। অনলাইনে অভিযোগ প্রদান করার পরে সেটি খুব দ্রুত গতিতে সমাধানের দিকেও যাচ্ছে না, অনেকদিন আদালত বন্ধ ছিল। ঠিক যে কারণে আসলে পারিবারিক সহিংসতার জায়গাটি আসলে কি অবস্থার মধ্যে এখন আছে বলে আপনার ব্যাখ্যা বিশ্লেষণ, এবং তার সঙ্গে সঙ্গে এই যে লকডাউন কেন্দ্রিক যে অপরাধগুলো দেখতে পাচ্ছি আমরা, তার ভবিষ্যৎটা কি মনে করছেন আপনি, ডক্টর জিনাত হুদা? ধন্যবাদ শ্রাবণ। আসলে আমরা এখন এমন একটি পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি যেটা খুবই আসলে অ্যাবনর্মাল এবং আনইউজুয়াল সিচুয়েশন। এটি কোনো স্বাভাবিক নয় এবং এটা বৈশ্বিক ভাবে এমন একটা পরিস্থিতির জন্য আসলে সারা বিশ্ব যেমন প্রস্তুত ছিল না, কল্পনার বাইরে ছিল, তেমনি সামাজিক ভাবে বাংলাদেশে যারা আমরা বসবাস করছি আমাদেরও চিন্তা চেতনায় এমন একটি অবস্থা ছিল না। যখন এই ধরনের একটা আনইউজুয়াল বা অ্যাবনর্মাল সিচুয়েশন হয়, সেটাকে অনেক সমাজবিজ্ঞানী সেটাকে যেমন দুর্গাম ইকোনমিক সিচুয়েশন বলেছেন। সেটা অর্থনীতি যখন খুব গতি প্রবৃত্তি যখন আপওয়ার্ড দিকে যায় বা নিম্ন গতি হয় অর্থাৎ সংকট হয়, সেটাকে আমরা বলে থাকি। তো এমন একটা সিচুয়েশন যখন স্বাস্থ্য সুরক্ষা বিধি বা স্বাস্থ্য আমাদের হুমকির সম্মুখীন, অর্থাৎ জীবন হুমকির সম্মুখীন, শুধু এবং এই স্বাস্থ্যের সাথে আসলে অর্থনীতি, পরিবার, সমাজনীতি, রাষ্ট্রনীতি সামগ্রিকভাবে সমগ্র ব্যবস্থাপনাটাই কিন্তু আসলে ইন্টাররিলেটেড হয়ে যাচ্ছে। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে যাপিত জীবন, দৈনন্দিন যে পারিবারিক জীবন, পার্থিব জীবনে এটার একটা প্রভাব বা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি। যে প্রশ্নটি আপনি তুলেছেন যে বর্তমানে আমরা লকডাউনের অবস্থায় আছি বা একটা সোশ্যাল আইসোলেশনে আছি, এর অর্থটি কি? এর অর্থটি হচ্ছে একটি সীমিত পরিসর। সেই সীমিত পরিসর অফিস হতে পারে, মিডিয়া হতে পারে, পরিবার হতে পারে। সেখানে আমরা এক ধরনের একসাথে সবাই মিলে বসবাস করছি। যদি পরিবার সমাজের একক বা ইউনিট ধরি, তাহলে এখন মূলত আমরা পরিবার কেন্দ্রিক একটি জীবনযাপন করছি। এখন দেখা যাচ্ছে যে পরিবারের ভেতরেই আসলে নানা ধরনের অপরাধ বা নির্যাতন বেড়ে যাচ্ছে, বিশেষত নারীদের উপর, শিশুদের উপর নির্যাতন বেড়ে যাচ্ছে। দেখুন, নারীরা তো সবসময় একটা ভালনারেবল গ্রুপ, শিশুরাও তাই। এই ভালনারেবল গ্রুপটি আরো ভালনারেবল হয়ে যায় যখন সমাজ এই ধরনের একটি অভিনব বা একটা অ্যাবনর্মাল বা আনইউজুয়াল সিচুয়েশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। পুরুষতান্ত্রিক মানসিকতায় আমাদের নারীদের অবস্থান সবসময় মানে সেকেন্ড, আমরা যেটা বলে সেকেন্ড সেক্স বা অধস্তন অবস্থায় আছে। এখন পরিবারগুলোর উপর কিন্তু চাপ বাড়ছে। আপনি ছিন্নমূল পরিবার বলেন, তৃণমূল পরিবার বলেন, নিম্নবিত্ত বলেন, নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত বলেন, উচ্চবিত্ত বলেন, সবার উপরই কিন্তু এই করোনা ভাইরাস বা কোভিড-19 এর একটা বিশাল ইম্প্যাক্ট হচ্ছে। প্রথম ইম্প্যাক্টটি মনস্তাত্ত্বিক, সাইকোলজিক্যাল। কি হবে, আমরা করোনা দিয়ে আক্রান্ত হব কিনা, এটি একটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমাদের অর্থনৈতিক, আমি বেতন পাচ্ছি কিনা, আমি প্রতিদিনের যে রিক্সাওয়ালা বা ইনফর্মাল সেক্টরে যারা আছে, আপনার মুদি দোকানি কিংবা রাস্তায় যে ছেলেটি সবজি বিক্রি করছে, চুরি বিক্রি করছে, তারা কিন্তু প্রতিনিয়ত গার্মেন্ট ওয়ার্কার, প্রতিনিয়ত তাদের মধ্যে একটা টেনশন বা একটা এক ধরনের কি বলবো সংকট তৈরি হচ্ছে যে তাদের বেঁচে থাকার যে ন্যূনতম অবস্থানটি সেটি তারা পাবে কিনা। এমনকি যারা নিম্ন কর্মচারী, নিম্ন বেতনভোগ কর্মচারী, তারাও কিন্তু এক ধরনের টেনশনে আছেন। ফলে যেটা হয় কি, একটা এবং এই নিম্নবিত্তের যদি ছিন্নমূল মানুষগুলোর বাসস্থানগুলো দেখেন, তারা হয়তো ছোট ছোট মানে এই সামগ্রিক টেনশনগুলো আসলে এক ধরনের অপরাধ প্রবণতা তৈরি করছে কিনা ম্যাম, এই ব্যাপারে কি মনে করছেন আপনি? বলি কবুতরের খোপের মতো বসবাস করছে, সেখানে এই থাকা খাওয়া না পড়ার বিষয় নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব, পারিবারিক কলহ, সেই কলহ থেকে সেই নির্যাতন খুব স্বাভাবিকভাবে নারীর উপর পড়ছে, স্ত্রীর উপর পড়ছে এবং শেষমেশ অনেক ক্ষেত্রে একেবারে ছোট ছোট সন্তানের উপরই পড়ছে। যেই কারণে আমরা দেখতে পাচ্ছি গৃহের অভ্যন্তরে যে নারী নির্যাতন, সেই মাত্রাটি আরো বেড়ে যাচ্ছে। আর এটি হচ্ছে যারা হয়তো স্বাভাবিক সামাজিক জীবন বা পারিবারিক জীবনের যাপনই করছিলেন, সেই যাপিত জীবনটাও
আরো ক্রমান্বয়ে জটিল হচ্ছে। এটি একটি দিক। একটু এলোমেলো আর হয়েছে যে- ব্যাপারটা। যে- জি, এটা আপনার কাছে একটু এলোমেলো পরে আসি আপা, আমরা একটু যেতে চাই ডাক্তার মোহিত কামাল, আপনি আমাদের সঙ্গে শুরু থেকে আছেন, আপনার কাছে আমি আসবো। ডাক্তার মোহিত কামাল, আপনার কাছে প্রশ্ন হচ্ছে আসলে এই যে আমরা অপরাধ প্রবণতা নিয়ে কথা বলছি, এটা তো একটি মানসিক কাঠামো, মানসিক গঠন নিয়েও তো আসলে এখানে আলোচনা করার একটি বাস্তবতা আছে কিনা। আসলে যখন সারা পৃথিবীর মানুষ এই সংকটের মধ্যে মানবিক হয়ে ওঠার চেষ্টা করছে, তখনও আমরা দেখেছি আসলে সন্তান তার পিতামাতাকে অস্বীকার করছে, বৃদ্ধ মাকে ফেলে আসছে জঙ্গলে। আমরা দেখেছি মরদেহ রাস্তায় দিনের পর দিন বা ঘন্টার পর ঘন্টা পড়ে আছে, কেউ দাফন করার মতো বাস্তবতাই নেই। এটি একটি মানবিক বিপর্যয় জায়গা আছে, এবং তার পাশাপাশি দেখেছি আমরা আসলে অপরাধ প্রবণতা, 4 জন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, যখন সবাই জানেন যে সমাজের এই ভিন্ন বাস্তবতার মধ্যে এটি কেন হয়, কোন মানসিক গঠনের কারণে এটি হতে পারে বলে আপনি মনে করেন ডাক্তার মোহিত কামাল? আপনাকে ধন্যবাদ। আসলে যেটা আপনি বলেছেন যে অপরাধ প্রবণতা, পারিবারিক সহিংসতা, ধর্ষণ, খুন এবং অমানবিক হিংস্রতা আমাদের মধ্যে আমরা যা দেখলাম, এটা তো করোনা না আসলে আমরা দেখতে পেতাম না। তাহলে এই যে বিষয়গুলোকে মনস্তাত্ত্বিক ভাবে ব্যাখ্যা করা যায়। প্রথমে ধরা যাক যে করোনা এটি একটি অবিশ্বাস্য, অচিন্তনীয় ঘটনা, আমাদের পুরো বিশ্বকে বদলে দিয়েছে। আমরা 2.5 মাস আগেও ভাবতে পারিনি এই ধরনের ঘটনা ঘটবে, কিন্তু এই ঘটনা আসলে একটা থ্রেট হিসেবে আমাদের মধ্যে আসে। আমরা এটাকে থ্রেট হিসেবে পারসিভ করছি। উই আর পারসিভিং দিস সিচুয়েশন অ্যাজ থ্রেট। কি থ্রেট? এখানে জীবনহানি ঘটছে, আমি আক্রান্ত হব কিনা, নিহাল বলেছেন যে আমি আক্রান্ত হব কিনা, এই যে আতঙ্ক, আমি হব কিনা, আমার পরিবার হবে কিনা, আমার স্বজনরা হবে কিনা, এই ধরনের একটি আতঙ্ক আমাদের মধ্যে থাকে। আতঙ্ক থেকে একটা ইমোশনাল ডিসরাপশন হয়। আমাদের ইমোশন মানে সাইকোলজিক্যাল ডিসরাপশনের একটা পার্ট ইমোশনাল ডিসরাপশন, একটা পার্ট কগনিটিভ ডিসরাপশন, অর্থাৎ আমাদের আবেগের যে বিষয়টা আছে সেখানে আমার ভিতরে অ্যাঙ্গার, অ্যাগ্রেশন, আমার ভিতরে ইরিটেবিলিটি, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলি তৈরি হয়। এগুলির কারণে আমরা চটচট করে হয়তো ফ্রাস্ট্রেশনও তৈরি হয়, কারণ আমার অর্থনৈতিক মৃত্যু হচ্ছে, আমার চাকরি নাই, আমার ইনকাম নাই, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। প্রচুর মানুষের, কয়জন মাস শেষে বেতন পাবে? প্রচুর মানুষ এসে দিনে আনে দিন খায়। তাহলে এদের ভিতরে একটা অ্যাগ্রেশন, ফ্রাস্ট্রেশন থেকে অ্যাগ্রেশন আসে, এদের ভিতরে ইমোশনাল ডিসরাপশন আসে। সেগুলির কারণে কিন্তু তারা পারিবারিক সহিংসতা ঘটিয়ে ফেলতে পারে। পারিবারিক সহিংসতা তখনই ঘটবে যখন আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবো না। আমার আবেগকে যখন নিয়ন্ত্রণ করতে পারবো না, অর্থ হচ্ছে আমি সেলফ কন্ট্রোল করতে পারবো না। আর আমাদের মনস্তত্ত্বর ভাষায় হচ্ছে সেলফ কন্ট্রোল ইকুয়াল টু সেলফ অবজারভেশন, নিজেকে আমি মূল্যায়ন করে দেখা, এবং সেলফ ক্রিটিসিজম অথবা সেলফ রিওয়ার্ড। তো আমি নিজেকে অবজার্ভ করারও কোনো সুযোগ পাচ্ছি না, ক্রিটিসাইজ করারও সুযোগ পাচ্ছি না, আমি নিজেকে কোনো ভালো কাজের জন্য বাহবা দেওয়ার সুযোগ পাচ্ছি না। আমার ভিতরে টোটাল একটা হতাশাগ্রস্ত মন থাকে, সেই মন নানা কাণ্ডকীর্তি ঘটিয়ে ফেলতে পারে। এটি একটি ফ্রাস্ট্রেশন, অ্যাগ্রেশন। আপনার কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন আছে আমার, সেটি হচ্ছে যারা আসলে এই সংকটের মধ্যেও ত্রাণ চুরি করছে, যারা এই সংকটের মধ্যেও অব্যবস্থাপনা করছে, যারা এই সংকটের মধ্যেও অন্যায় কাজের জন্য মানুষকে উদ্বুদ্ধ করছে বা যুক্তিবদ্ধভাবে উদ্বুদ্ধ করছে, তারা আসলে সংযুক্ত হচ্ছে, তাদের আসলে কোন ধরনের মানসিকতা কাজ করে? সেটা আমরা বলছি যে কোনো অ্যাক্ট বা যে কোনো ক্রাইমের পিছনে একটা মোটিভ থাকে। আমরা বলি যে যখন ক্রিমিনোলজিস্টরা বা যারা এই বিষয়ে তদন্ত করেন, তারা একটা ঘটনার পিছনে মোটিভটা খোঁজার চেষ্টা করেন। সেটা আমাদের মনস্তত্ত্ব ভাষায় আমরা বলি মোটিভেশনাল ফোর্সটা কি, তার চাহিদা কি ছিল, সে কি কারণে এটা ঘটিয়েছে, তার অ্যাক্টের পিছনের মনের কি অবস্থা ছিল। তো সেইটা আমরা দেখছি যে এখানে আমাদের জিয়া ভাই খুব চমৎকার ভাবে বলেছেন যে কিছু কিছু মন অপরাধ প্রবণ মন থাকে, অপরাধ প্রবণ মন। আমি স্বভাবই অপরাধ প্রবণ, আমি আগেই চুরি করেছি অনেক, এখন এটা যে নতুন করে করছি তা নয়। এরকম বিপর্যয় অবস্থায় যে আমি চুরি করব, আমার নতুন করে মানসিকতা হবে তা না। এটা তারা সব সময় করেন, এই সময় ধরা পড়ছে বেশি ব্যাপারটি এরকম করেছেন, এখন ধরা পড়ছে, পেয়েছি লুটে পুটে খায়, এটা ভোগবাদী সত্তা তার ভিতরে আছে। এই দুভাবে আমরা তার মনস্তাত্ত্বিক ব্যাখ্যাটা দিতে পারি। জি, আপনার কাছে আমি আসছি একটু পরে আবার। ডক্টর জিয়া রহমান, আপনার কাছে আসি। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে আসলে এইগুলো প্রতিরোধ করার দায়িত্ব আছে, তারা রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পেয়েছেন, কিন্তু এই যে নতুন একটি বাস্তবতা, নতুন একটি সংকট, এই করোনার সঙ্গে আমরা পরিচিত ছিলাম না, বা করোনাকালীন সময়ে যে অপরাধ প্রবণতাগুলো তৈরি হচ্ছে সেই সময়ের জন্য আমরা আসলে প্রস্তুত ছিলাম না। এখন আসলে কার্যত পুলিশ বাহিনীর সদস্যদের যে সংখ্যা, তাদের যে মোটিভেশন, তাদের যে শিক্ষা এবং তাদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার মধ্যে তো একটা বড় ছেদ পড়েছে। তাহলে এই সংকটের মধ্যে নতুন করে ভাবার আসলে কোনো জায়গা আছে কিনা? যেহেতু বলা হচ্ছে যে আমাদের করোনার সঙ্গে হয়তো অনেকদিন বসবাস করতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই ব্যবস্থায়? ডক্টর জিয়া রহমান। ডেফিনেটলি আপনার তো প্রত্যেকটা সিচুয়েশনে আপনাকে নতুন নতুন ধারণা দেয়। ধরুন আপনি একবার চিন্তা করে দেখেন যে আমাদের মানে আজকে আমি একটা
কনফারেন্স করলাম, এটা ভার্চুয়াল কনফারেন্স, প্রায় আমাদের 24 জন শিক্ষক সেখানে ছিলেন। এগুলো নিয়ে আলোচনা হলো। তো আপনি একটা চিন্তা করেন যে এই যে হেলথ সেক্টর বা এডুকেশন সেক্টর, এখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এখন আমরা উদাহরণ দিচ্ছি যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা শ্রীলঙ্কা এই সমস্ত জায়গাকে উদাহরণ দিচ্ছি যে হেলথ সেক্টরে আমাদের বাজেটের কত সামান্য অংশ বরাদ্দ ছিল। এই যে আমাদের হসপিটালের বেডের সংখ্যা, ডাক্তারদের সংখ্যা, আমাদের পিপিই সংকট, আমাদের অজস্র বিষয় বা প্রাইভেট পাবলিক মেডিকেল কলেজের অবস্থা বা হসপিটালের দুরবস্থা, তাহলে এই যে জিনিসগুলো আসছে এখন, যেটা মুখ্যমন্ত্রী সাহেব বলছিলেন, অ্যাবসলিউটলি আপনি যেরকম একটা, এবং প্রফেসর বলেছেন যে যেটা যেরকম একটা অবস্থায় আমরা পড়েছি, এটা কিন্তু একেবারেই একটা ডিজার্ভ করে ফেলার মতো। এটা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু আপনাকে শিখতে হবে। এখন ধরুন আমাদের এই প্রফেশনালিজমটা ইনিশিয়ালি ছিল না, যে ডাক্তারদের ব্যাপারে আমাদের অনেক রকম কথা এসছে, কিন্তু আপনি ধরুন ডাক্তারদের যে দুরবস্থা, নিশ্চয়ই মুহিত কামাল সাহেব এটা জানেন, যে তারা একদম ফ্রন্ট লাইনে কাজ করতে যে জিনিস তারা ফেস করছেন, কিংবা পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, কিংবা আপনারা, এই যে সোসাইটির একটা চেকার, যে এরা ফ্রন্ট লাইনে যুদ্ধ করবে এবং তারা তাদের দায়িত্বটা কিন্তু মানে আমি বলবো যে একেবারে নির্মোহভাবে পালন করার চেষ্টা করছে। এটা কোনোভাবেই মানে যে একটা অবস্থা, মানে করোনা নিয়ে আমাদের যে সাইকোলজিক্যাল একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, তার মধ্যে তাহলে আমরা কি, সোসাইটি কি কখনো তাদেরকে নিয়ে এইভাবে চিন্তা করেছে? তার মানে হচ্ছে আপনার এখন এই যে আমরা কথাগুলো বলছি, আমি বলছি যে এর মধ্য থেকে আমাদেরকে লং টার্ম আমার প্রিভেনশন নেওয়ার চিন্তা করতে হবে, প্রস্তুতি আমাদের নিতে হবে। স্যার আপনার কাছে আমি আবারও আসবো স্যার, আমাদের সময় একটু কম হাতে আছে। বিরতির আগে আমি আরেকটু কথা বলতে চাই, একটা নেহাল করিম আপনার সঙ্গে। আসলে এই যে আমরা অপরাধ প্রবণতা নিয়ে কথা বলছি, আসলে আমাদের অনেকেই বলার চেষ্টা করছেন যে আমাদের রাষ্ট্র কাঠামোতে, স্থানীয় সরকার কাঠামো বা তৃণমূল কাঠামোতে এই অন্যায়গুলো দীর্ঘদিন ধরে চলছিল, করোনার সংকটের কারণে হয়তোবা সেটি আমাদের সামনে একটু বড় করে আসছে। ঈদের ত্রাণ চুরি বা ওএমএস এর চাল চুরি, ভিজিডির কার্ডের যে টাকা সেটি চুরি, এটি অনেকদিন ধরে ছিল। আমাদের এই করোনা সংকটের সময় আসলে আমাদের কি শিক্ষা আমরা নিচ্ছি, আসলে এই সংকটের মধ্য থেকে সামনের দিনগুলোতে আমাদের কি শিক্ষা নিচ্ছে বলে আপনি মনে করেন? এই সংকটের সঙ্গে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? অ্যাকচুয়ালি এই ধরনের অপরাধগুলো এটা স্বাধীন হওয়ার পর থেকেই চলে আসছিল, বিভিন্ন সময় দেখা গেছে। কারণ বাংলাদেশে কোনো কিছু সিস্টেমেটিক ওয়েতে চলে না, সিস্টেম ডাজন্ট ওয়ার্ক হিয়ার এট অল। তো যাই হোক, এখন আমাদের যে চোখগুলো খুলে গেছে, যে স্বাস্থ্যের গত দিক থেকে আমরা একেবারে পিছিয়ে আছি, যেটা আমি মনে করি আমার মতন অনেককেই এটা আহত করেছে, যখন দেখলাম যে বাংলাদেশ থেকে সব বিদেশি চলে যাচ্ছে। তারা যেখানে যাচ্ছে সেই দেশগুলো কিন্তু এফেক্টেড, কিন্তু তারপরেও কেন যাচ্ছে ওখানে একটা নিশ্চয়তার কারণে। আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থাটা অতটা মজবুত নয়, সবল নয় বলে তারা ওখানে গেছে। এখন কথা হচ্ছে এই যে আমাদের চোখ খুলে গেল, সেজন্য আমি সরকারের কাছে একটা প্রস্তাব রাখবো, আনপ্রোডাক্টিভ ইভেন্টসে টাকা খরচ না করে এই যে স্বাস্থ্য খাতে খরচ করা উচিত। আমাদের অন্তত পুরনো 18 ডিস্ট্রিক্টে যে হাসপাতালগুলো আছে, ওইখানে মানে ওগুলিকে ওয়েল ইকুইপড করা উচিত। অন্তত এখন তো প্রমাণিত হয়ে গেছে আমাদের ঢাকা শহরে যে হাসপাতালগুলো আছে এগুলো পর্যাপ্ত না সব দিক থেকে। কাজেই এইদিকে আমাদেরকে খুবই নজর দিতে হবে। শুধু নজর না, আমি মনে করি এটাকে প্রায়োরিটি দিতে হবে এবং স্বাস্থ্য খাতকে। সেই সাথে এই যে সমাজে যে একটা বৈষম্যমূলক ব্যবস্থা রয়ে গেছে, কিভাবে এই যারা দিন লেবারদের ইয়ে করবে, প্রোভাইড করবে, সেই সাথে আমাদের লেখাপড়ার কিন্তু একটা বিরাট ক্ষতি হয়ে গেল। ওই যে অনলাইনে বললে যে হবে, আমি মনে করি না। জি, ডক্টর নেহাল করিম আপনি আমাদের সঙ্গে থাকুন, এবং যারা অতিথি আমাদের সঙ্গে আছেন তারা প্রত্যেকে আমাদের সঙ্গে থাকুন। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে যখন ফিরে আসবো, তখন আসলে এই সংকটের সঙ্গে বসবাস করাকালীন সময় আমাদের মধ্যে নতুন কোন কোন কৌশল নিতে হবে, রাষ্ট্র কি করতে পারে, ব্যক্তি মানুষ কি করতে পারে, সেই প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলবো। ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আমরা। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। আপনাদের সাথে কথা বলছিলাম, করোনা কালেও বাড়ছে অপরাধ, করোনা কালেও হচ্ছে অপরাধ। এই অপরাধ প্রবণতা থেকে আমরা আসলে কিভাবে বেরিয়ে আসতে পারি,
এই সংকটের মধ্যে আমরা কিভাবে সেটা মানিয়ে নিতে পারি সেই প্রসঙ্গে ডক্টর জিনাত হুদা আপনার কাছে আমরা আসি, বিরতির পরে আমাদের অনুষ্ঠান শেষের পথে এগোতে হয়। আমরা চাই প্রত্যেকটি সংকটে যেন সমাধানের দিকে আমরা যেতে পারি। আপনার কাছে প্রশ্ন হচ্ছে আসলে আমাদের তো করোনার সঙ্গেই বসবাস করতে হবে, এরকম একটি প্রেডিকশন আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে আমাদের সামনে আসছে। এই যে লকডাউন বা সীমিত আকারের শিথিলতা, সীমিত আকারে মানুষের জীবনযাপন, এর মধ্যেও পারিবারিক সহিংসতা, সামাজিক সহিংসতা, অপরাধ প্রবণতা, চুরি এবং তার সঙ্গে সঙ্গে অপরাধপ্রবণ মন, এগুলোকে আমরা আসলে কিভাবে মেনটেন করতে পারি? আইন শৃঙ্খলা বাহিনী কি করতে পারে, রাষ্ট্র ওখানে কি করতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আসলে এই ধরনের একটি অবস্থার ভেতরে কি ধরনের সলিউশন আসা যায়, এটার আসলে ঠিক আমরা একেবারে রেডিমেড কোনো সমাধান আসলে দিতে পারবো না। প্রথম কথা হচ্ছে এটি। তবে যে ধরনের ক্রাইসিস গুলো হচ্ছে সেগুলো থেকে আমরা যদি উত্তরিত হতে চাই, তাহলে 3 ধরনের প্ল্যানিং বা প্রোগ্রাম আমাদের নিতে হবে। প্রথমত হচ্ছে একটি কালেকটিভ আমাদের ইনিশিয়েটিভ দিতে হবে, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, একটা পূর্ণাঙ্গ একটা অ্যাপ্রোচ থাকতে হবে, যেখানে রাষ্ট্র, সমাজ, পুলিশ বাহিনী, আমাদের যত প্রফেশনাল গ্রুপ, মিডিয়া কর্মী, সবাইকে নিয়ে একটা বডি করতে হবে, যাতে আমরা সকালের চিন্তাধারাকে সমন্বিত করে একটি প্ল্যানিং এর বা একটা প্রজেকশনের ভেতর দিয়ে যেতে পারি। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একটি রিয়ালিস্টিক অ্যাপ্রোচ। যে প্রশ্ন আপনি তুলেছেন যে করোনার সাথে বাস করতে হবে, আমি কি প্রস্তুত করোনার সাথে বাস করতে? কিংবা উল্টাভাবে প্রশ্ন করা যায়, আদৌ কি করোনার সাথে বাস করা যায়? করোনা কি আসলে বাসযোগ্য, নাকি করোনা মৃত্যুর আঘাত হানবার জন্য আবারও প্রস্তুত? এই ধরনের বাস্তবিক কিছু প্রশ্ন আপনাকে নিয়ে আসতেই হবে। এবং এই যে নানা ধরনের ক্রাইম গুলো ঘটছে, আমরা এই যে দেখছি বাবা ফেলে দিয়ে যাচ্ছেন, সন্তান বাবার লাশ ফেলে দিয়ে যাচ্ছেন, স্ত্রী স্বামীকে ঘরে ঢুকতে দিচ্ছেন না, এগুলো আনইউজুয়াল, কিন্তু এগুলো হার্শ রিয়ালিটি, এগুলো কর্কশ বাস্তবতা। এই বাস্তবতাকে লুকিয়ে না রেখে এই বাস্তবতাকে সামনে এনে এগুলো থেকে কিভাবে উত্তরিত হওয়া যায়, এই ধরনের একটি রিয়ালিস্টিক অ্যাপ্রোচ আপনাকে আনতে হবে। শুনতে যত কঠিনই লাগুক, এটি বাস্তবতা। আর সর্বশেষে বলবো, একটি লং টার্ম অ্যাপ্রোচ। আপনাকে মানুষকে বাঁচাতেই হবে, এটি সকল সমাজনীতি, রাষ্ট্রনীতি, ধর্মীয় নীতি সকলের মূল কথা। তাহলে ছিন্নমূল মানুষ, তৃণমূল মানুষ, গভর্নমেন্ট ওয়ার্কার থেকে শুরু করে আপনারা ডক্টরস যারা এখন ফ্রন্টলাইন ফাইটার, আপনাদের মতো গণমাধ্যম কর্মী, প্রফেশনাল গ্রুপ, তাদের সবাইকে আপনি নিয়ে কি করে বাঁচবেন, এই বাঁচা তার একটি সামগ্রিক পরিকল্পনা আমাদের করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা একটু ডক্টর মোহিত কামাল আপনার কাছে আসতে চাই। আসলে আমরা দেখেছি করোনাকালীন সংকটের মধ্যে শিশুরা কিন্তু অনেক বেশি বিপর্যস্ত। তারা ঘরের মধ্যে বন্দী আছে, 4 দেয়ালের মধ্যে তাদের জীবনযাপন কাটাতে হচ্ছে, এবং এক্ষেত্রে শিশুর মানসিক বিকাশ, মানসিক গঠন অনেক ক্ষেত্রেই বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আসলে এই সংকটের মধ্যে থেকেও কিভাবে আসলে এই সংকটটিকে সমাধান করতে পারি, নিশ্চয়ই পরামর্শ আছে আপনার মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে। ডাক্তার মোহিত কামাল, আমি শিশুর কিভাবে রক্ষা করব সেটা বলার আগে একটু বলতে চাই। ধরেন এই কিছু কিছু লোক ক্রাইম করছে, চুরি করছে, কিন্তু বহু বিশাল একটা অংশ কিন্তু সেবাও করছে। আমরা শুধু যদি চুরি যারা করছে তাদেরকে ফোকাস করি, মনে হয় যেন কোনো সেবা হচ্ছে না, তাহলে জাতির মনোবল বিন্দু ভেঙে যাবে। অর্থাৎ পজিটিভ যে কাজগুলো হচ্ছে, পজিটিভ যারা করোনা থেকে বেরিয়েছে, পজিটিভ গল্পগুলো আমাদেরকে বুঝতে হবে। কিছু কিছু সহিংসতা হচ্ছে, খুন হচ্ছে, সেই সাথে অনেক মানবিক কাজও কিন্তু মানবিক কাজগুলো কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। চিকিৎসা ক্ষেত্রে প্রাথমিকভাবে কিছু সুবিধা ছিল, কিছু রকম ব্যর্থতা ছিল, কিন্তু প্রাণ দিয়ে প্রচুর চিকিৎসক কাজ করছে, ফ্রন্টলাইনে প্রচুর পুলিশ কাজ করছে, কিন্তু তাদের হয়তো কিছু কিছু ব্যর্থ আছে, ম্যাজিস্ট্রেসি কাজ করছে, তাদেরও কিছু কিছু সমস্যা ছিল। সেগুলোর চাইতো তারা যে মানবিক দিকটাকে বেশি ফোকাস করছে সেটা বাকি করতে হবে, তাহলে জাতির মনোবল রক্ষা পাবে। আমরা যদি শুধু নেগেটিভটাকে ফোকাস করি, তাহলে সেটাকে আমরা অবশ্যই ধরবো এবং সেটাকে শাস্তি দিব। চোরদেরকে ধরবো, ধরে স্পেসিফিক শাস্তি দিব, বলবো যে এরাই চোর আর এরা ভালো কাজ করে। যারা ভালো কাজ করে তাদেরকেও আমরা একটু হাইলাইট করি, তাদেরকে হাইলাইট করা, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি শিশুদের কথা বলছি। শিশুরা এখন ঘরে ঘরে কিছুটা আমরা দেখছি শিশুরা অস্থির হয়ে যাচ্ছে। তো আমি বারবার বলছি যে শিশুর লেভেলে গিয়ে, বয়সের ধাপে গিয়ে শিশুর মনটাকে বুঝা, শিশু কি বলতে চাচ্ছে, কেন আমরা ঘরে আছি, কেন আমরা বাইরে যাচ্ছি না, শিশুর বয়স নেমে যদি আমরা তাদেরকে বুঝাতে পারি, তাহলে শিশুরা কিন্তু বুঝে। এই সময় শিশুদের সাথে যারা বাবা মারা সবসময় বাইরে থাকেন, কর্মজীবী মা এবং বাবা, তাদের একটা খুব সুযোগ হচ্ছে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের মনটাকে বুঝা, তাদের লেভেলে তারা কোনো ভালো কাজ করলে তাকে উৎসাহিত করা, তাকে
কম করতে দেওয়া। আমরা দেখছি যে ঘরে ঘরে এখন বাচ্চারা চিত্রাঙ্কন করছে, ঘরে ঘরে বাচ্চারা গান গাচ্ছে, সেটা আবার ভিডিও ফুটেজ আমরা ফেসবুকে দিচ্ছি, হইচই দিচ্ছি, আনন্দ করছি। শিশুদের অস্থিরতা আছে তা না। একটা শিশু বলছে আমার স্কুল ঘরে চলে আসছে, স্কুল করছি, অর্থাৎ সেটা আনন্দ হিসেবে দিচ্ছে। এইভাবে আমরা কিছু ভিডিও, স্যার আমাদের আসলে সময় হাতে খুবই কম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ সময় দিয়ে কথাগুলো বলার জন্য। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি একটু ডক্টর নেহাল করিম আপনার কাছে আসি। আমাদের হাতে আসলে সব মিলে মিনিট 3 সময় আছে। আপনি এবং জিয়া স্যার দুজনকে ভাগ করে সময়টি নিতে হবে। ডক্টর নেহাল করিম, আপনার কাছে আমাদের শেষ প্রশ্ন, আসলে এই সংকটের মধ্যে তো আমাদের বাঁচতে হবে, তো সেক্ষেত্রে আমাদের এই করোনা পরবর্তীকালীন জীবন বাস্তবতায় রাষ্ট্র কাঠামো, সমাজ কাঠামো সবকিছুকে তো নতুনভাবে ভাবতে হবে। সেই ভাবনা জায়গাটি শুরু আমরা আসলে করে দেওয়া উচিত কিনা এই মুহূর্তে, বা দেরি হয়ে যাচ্ছে কিনা আমাদের এই সংকটের মধ্যে? ডক্টর নেহাল করিম। অ্যাকচুয়ালি বললেই তো হবে না, সময় লাগবে। তবে আমি মনে করি জাতীয় পর্যায়ে যদি একটা কমিটি করে আগামীতে কি কি করতে হবে সেই পদক্ষেপগুলো নেওয়া হয়, সেই পরিকল্পনাগুলো করা হয়, আমি মনে করি আগামী দিনের জন্য এটা বাংলাদেশের জন্য সুফল বয়ে আনবে। কারণ তড়িৎ গতিতে কোনো কিছু হবে না। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা। আমরা যে 70 দিন যে ছুটি পেলাম, আমরা যারা চাকরি করি বা যারা ব্যবসা করে, এই ছুটিও আর আমাদের জীবৎকালে আর কোনোদিনও আসবে না। অনেক রকমের অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতার আলোকে আমাদেরকে ঢেলে সবকিছু সাজাতে হবে। এখানে শুধু সরকার না, বেসরকারি ভাবে সবাই যৌথ উদ্যোগে দেশের জন্য একটা সুন্দর পরিকল্পনা করতে হবে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর জিয়া রহমান, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আসলে আমরা দেখেছি বাঙালি বা আমাদের রাষ্ট্র কাঠামো অনেক উদ্যোগ গ্রহণ করে, কিন্তু শেষ পর্যন্ত আমরা ঠিক ম্যানেজমেন্টটি করে উঠতে পারি না, সমন্বয়টি হয় না। ঠিক যেটি আমরা দেখেছি প্রধানমন্ত্রীর উদ্যোগ, তার সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ের বাস্তবায়ন, একটি বড় ফারাক আছে এই জায়গায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ, মাঠ পর্যায়ে বাস্তবায়ন, বড় একটি ফারাক আছে। এবং সব জায়গাতে আসলে এই ফারাকগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, যে কারণে মানবিকতা যেমন আছে, অমানবিকতাও আছে। সমন্বয়টি আসলে করতে হবে। এটি কিভাবে করা যায় সে ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা এই ব্যাপারে, ডক্টর জিয়া রহমান? আসলে আমরা তো যখন কথা বলি, আসলে আমাদের মতো, আমি বারবার বলছি, সমাজ বিজ্ঞানের ছাত্র যারা এখানে আমার আমাদের প্রফেসর, আমাদের যে স্যার আছেন, তারপরে আমাদের প্রফেসর জিনাসুদা আছেন, সবাই আমরা সবসময় আমাদের তৃতীয় বিশ্বের সনাতনী সমাজ, এই সমাজের সমাজ কাঠামো, তার প্রতিষ্ঠানের দুর্বলতা গুলো সবসময় আমরা হাইলাইট করি। এবং তার ফলে এই যে করাপশন বলেন, নেপোটিজম বলেন, ডিসপ্যারিটি, মানে বড় লোকের হাতে প্রচুর টাকা, গরিবের অসুবিধা, এগুলো কিন্তু খুব স্ট্রাকচারাল, কাঠামোগত সমস্যা। এগুলো রাতারাতি কিন্তু সমস্যার সমাধান করা যাবে না। কিন্তু দেখেন, এত সব সমস্যার মধ্যেও আমি খুবই আশাবাদী হয়ে বলছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রী উদাহরণ দিলেন, উনি যেভাবে প্রতিদিন আমাদেরকে সাহস জুগিয়ে যাচ্ছেন, এবং এটি কিন্তু অস্বাভাবিক, অসাধারণ। আমি বলবো, উনার যে চোখে মুখে যেই ধরনের কনফিডেন্সের ছাপ, আমি মনে করি এর মধ্যে এটা একটা বড় শক্তি, যেগুলো কিনা আমাদের সমাজ কাঠামোকে পরিবর্তন করতে একটা বিশেষ ভূমিকা রাখবে। উনি আরো একটা বড় জিনিস খেয়াল করে দেখবেন, এখন কিন্তু ধরা হচ্ছে কোন দল করছে, তার নিজের দল, এই কোন জিনিসকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। তার মানে হচ্ছে, আমি মনে করি মোটা দাগে আমাদের কয়েকটা জায়গায় হাত দিতে হবে। একটি হচ্ছে আপনার একটা কল্যাণকর রাষ্ট্র করার জন্য আপনার যারা মার্জিনালাইজ গ্রুপ আছে, তারা যাতে ফিউচারে কোনো ধরনের দুর্যোগের মধ্যে যেন তারা কোনো বিপদের সম্মুখীন না হয়, সেই কারণে বাজেট থেকে শুরু করে, প্ল্যানিং থেকে শুরু করে সব জায়গায় আমাদের এই ব্যাকওয়ার্ড আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের শেষ কথা এটি, এই সংকটের মধ্যে আমাদের মানবিক গুণাবলীকে সামনে আনতে হবে, এবং এই মানবিক গুণাবলী আমাদের অপরাধ প্রবণতাকে অনেক ক্ষেত্রেই প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে দেশকে ভালোবেসে, রাষ্ট্রকে ভালোবেসে এই সংকটে মানুষের জন্য কাজ করতে হবে। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।